মানুষের জীবন তাসের ঘরের মতো, কখন যে ভেঙে পড়বে তা কেউ বলতে পারে না। বিশেষ করে যখন কেউ ভালোবাসার মোহে নিজের মেরুদণ্ড বিসর্জন দিয়ে অন্যের আঙিনায় আশ্রয় খোঁজে। সমুদ্রের ঢেউ যেমন বালির প্রাসাদকে এক নিমেষে ধুয়ে নিয়ে যায়, রমেশের সাজানো জীবনটাও ঠিক সেভাবেই বিলীন হয়ে গিয়েছিল। আজ পথের ধারে ধুলোবালি মাখা শরীরে বসে যখন সে তার ছেঁড়া পোশাকের দিকে তাকায়, তখন তার চোখের সামনে ভাসে ওঠে সেই সোনালি বিকেলের স্মৃতি। যে দিনটি তার জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারত, সেটিই ছিল তার ধ্বংসের প্রথম ধাপ। নিজের ঘর ছেলে অন্যের বাড়িতে ঘর জামাই হওয়ার সেই আত্মঘাতী সিদ্ধান্তটি তাকে আজ এই নিঃস্ব অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। ৩ বছর আগের কথা। সুমিত ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একটি ছোট কাপড়ের দোকান চালিয়ে কোনো মতে সংসার চালাতেন এবং তার মা নিপুণ হাতে ঘর সামলাতেন। সুমিত পড়াশোনায় বেশ ভালো ছিল এবং বিকম শেষ করার পর একটি নামী বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে যোগ দিয়েছিল। তার বেতন যথেষ্ট ভালো ছিল, সমাজে সম্মান ছিল এবং দু চোখ ভরা বড় বড় স্বপ্ন ছিল। সুস্মিতার সাথে সুমিতের দেখা হয়েছিল এক বিয়ের অনুষ্ঠানে। সুস্মিতার স্নিগ্ধ হাসি, কথা বলার ধরন আর ব্যক্তিত্ব সুমিতকে মুগ্ধ করেছিল। ধীরে ধীরে তাদের এই সাধারণ আলাপ গাঢ় ভালোবাসায় রূপ নিল। সুস্মিতার বাবা অমলেন্দুবাবু ছিলেন শহরের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী। বিশাল অট্টালিকা আর দামি দামি গাড়িতে ঘেরা ছিল তাদের আভিজাত্য। সুমিত নিজেকে খুব ভাগ্যবান মনে করত। কিন্তু যখন বিয়ের কথা উঠল, তখন অমলেন্দুবাবু একটি কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন, আমার এই একটাই মেয়ে, তাই তোমাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। সুমিতের বাবা মা এতে তীব্র আপত্তি জানালেন। তারা বললেন, ছেলের নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকাটা সমাজের চোখে ভালো দেখায় না। কিন্তু সুস্মিতা সুমিতকে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বোঝালো, দেখো সুমিত, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছেন আর মায়ের শরীরও খুব একটা ভালো থাকে না। আমি ওদের একমাত্র সন্তান, তাই অল্প কিছুদিনের জন্য হলেও আমাদের ওদের সাথে থাকতে হবে। ভালোবাসায় অন্ধ সুমিত ভাবল, কয়েক মাসের তো ব্যাপার, তারপর সে ঠিক নিজের সংসার আলাদা করে নেবে। শেষ পর্যন্ত বাবা মায়ের অমত থাকা সত্ত্বেও সে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা বেশ জাঁকজমকভাবেই সম্পন্ন হলো। প্রথম কয়েক মাস সবকিছু স্বপ্নের মতো সুন্দর কাটছিল, কিন্তু সময়ের সাথে সাথে সুমিত বুঝতে পারল যে সে সেই বাড়িতে জামাইয়ের মর্যাদা পাচ্ছে না, বরং তাকে একজন বেতরহীন চাকর হিসাবে দেখা হচ্ছে। অমলেন্দুবাবু তুচ্ছ কারণেও তাকে কথা শোনাতেন। তিনি কঠোর গলায় বলতেন, তুমি যখন আমার নুন খাচ্ছ, তখন আমার কথা মতোই তোমাকে চলতে হবে। সুস্মিতার মা আরতি দেবী তো আরও এক কাঠি উপরে ছিলেন। তিনি প্রায়ই খোঁচা দিয়ে বলতেন, আমাদের মেয়েকে বিয়ে করে তুমি রাজার হালে থাকার সুযোগ পেয়েছ, নয়তো ওই ভাঙা ঘরেই পড়ে থাকতে হতো। সুমিত এসব শুনে কষ্ট পেলেও চুপ থাকত। সুস্মিতাকে এসব বললে সে উড়িয়ে দিয়ে বলতো, তুমি বড্ড বেশি কথা ধরো, ওরা তো আদর করেই ওসব বলে। একদিন সুমিতের অফিসে পদোন্নতি হলো এবং তার বেতন অনেক বেড়ে গেল। সুমিত খুব আনন্দিত হলো এবং ভাবল, এবার সে আলাদা থাকতে পারবে। সে সুস্মিতাকে খুলে বলল, আমি একটা চমৎকার ফ্ল্যাট পছন্দ করেছি, চলো আমরা এবার নিজেদের মতো করে জীবন শুরু করি। সুস্মিতার চেহারা মুহূর্তেই বদলে গেল। সে চিৎকার করে বলল, হঠাৎ এসব কি অলক্ষণে কথা? আমি কি আমার বাবা মাকে এই অবস্থায় ফেলে চলে যাব? সুমিত বোঝানোর চেষ্টা করল যে তারা খুব কাছেই থাকবে, তবুও দেখা হবে। কিন্তু কথাটি অমলেন্দুবাবুর কানে পৌঁছাতেই তিনি সুমিতকে ডেকে কড়া ভাষায় অপমান করলেন। তিনি বললেন, তুমি আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে যেতে চাও? ভুলে যেও না, আজ তোমার যে পরিচিতি তা আমার এই বাড়ির সৌজন্যেই হয়েছে। সুমিত প্রতিবাদ করে বলল, এটা আমার নিজের পরিশ্রমের ফল। অমলেন্দুবাবু বিদ্রূপের হাসি হেসে বললেন, আমার মেয়ের সাথে বিয়ে না হলে আজও তুমি ওই সাধারণ কেরানিই থেকে যেতে। এই কথাটি সুমিতের হৃদয়ে তীরের মতো বিঁধল। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হল, সুস্মিতাও তার বাবার পক্ষই নিল। কয়েক মাস পর সুমিতের বাবার হৃদরোগের সমস্যা দেখা দিল। তার মা কান্নায় ভেঙে পড়ে ফোন করে বললেন, বাবাকে হাসপাতালে ভর্তি করেছি বাবা, তুই কি একবার আসতে পারবি? সুমিত যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু সুস্মিতা তাকে সাফ মানা করে দিল। সে বলল, আজ আমার মামাতো ভাইয়ের এনগেজমেন্ট, তোমাকে আমার সাথে অনুষ্ঠানে যেতেই হবে। সুমিত অবাক হয়ে বলল, আমার বাবা মৃত্যুশয্যায়। সুস্মিতা পাল্টা উত্তর দিল, তাতে কি হয়েছে, তোমার ভাই তো আছে, সেই সবটা দেখে নেবে। সুমিত কারুর কথা না শুনে একাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে বাবার ম্লান মুখ দেখে তার কলিজা ফেটে যাচ্ছিল। তার ভাই বিজয় তাকে আক্ষেপ করে বলল, এখন কেন এসেছো?
যখন ঘর ছেড়ে চলে গিয়েছিলে তখন তো একবারও বাড়ির কথা মনে পড়েনি। সুমিত 3 দিন বাবা মায়ের কাছেই থাকল। সুস্মিতা তো দুরান্ত, শ্বশুরবাড়ির কেউ একবারও ফোনের মাধ্যমে খোঁজ নিল না। যখন সে ফিরে এলো তখন অমলেন্দুবাবু রাগে কাঁপছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, 3 দিন ধরে কোথায় লাপাতা ছিলে? বাড়ির প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই? কাল আমাদের এখানে অনুষ্ঠান ছিল, তুমি ছিলে না কেন? সুমিত বিনয়ের সাথে জানালো যে তার বাবা হাসপাতালে ছিলেন। সুস্মিতার মা নির্দয়ভাবে বললেন, তোমার বাবা অসুস্থ তো আমাদের কি? আমরা কি তোমার জন্য না খেয়ে মরে থাকব? সুমিত স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে শিক্ষিত মানুষ এতটা অমানবিক হতে পারে। এরপর থেকে বাড়ির আবহাওয়া আরও তিক্ত হয়ে উঠল। সুমিতের প্রতিটি পদক্ষেপে নজরদারি শুরু হলো। বন্ধুদের সাথে দেখা করা তো দূরের কথা, অফিস থেকে একটু দেরি করে ফিরলেই তাকে কৈফিয়ত দিতে হতো। অফিসের বন্ধুরা তাকে নিয়ে কানাকানি করত যে সুমিত তার শ্বশুরবাড়ির হাতের পুতুল হয়ে গেছে। একদিন সুমিতের মা আবার ফোন করে জানালেন যে বাবার হার্ট অপারেশন করতে হবে এবং তৎক্ষণাৎ 50,000 টাকার প্রয়োজন। সুমিতের আয় ভালো হলেও সব টাকাই সুস্মিতা আর তার বাড়ির বিলাসিতাই শেষ হয়ে যেত। তার নিজের কাছে মাত্র 10,000 টাকা ছিল। সে সুস্মিতার কাছে গিয়ে টাকা চাইল। সুস্মিতা বিরক্ত হয়ে বলল, এত টাকা আমি কোথায় পাবো? বাবার কাছে গিয়ে হাত পাতো। সুমিত বাধ্য হয়ে অমলেন্দুবাবুর কাছে গিয়ে অনুনয় বিনয় করল যে সে কিস্তিতে টাকাটা শোধ করে দেবে। কিন্তু অমলেন্দুবাবু অবজ্ঞা ভরে হাসলেন এবং বললেন, আমি তোমাকে মাথায় তুলে রেখেছি বলে কি আমায় তোমার ব্যাংক ভেবে নিয়েছ? চোরকে দাও গালি আর চাষাকে দাও চাল, এই নীতি আমার কাছে চলবে না। সুমিতের চোখ ফেটে জল এলো। সে সুস্মিতার দিকে সাহায্যের আশায় তাকালো, কিন্তু সুস্মিতা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সুস্মিতা ঠান্ডা গলায় বলল, বাবা ঠিকই তো বলছেন, নিজের বাবার খরচ জোগানো তোমার একার দায়িত্ব। সুমিত বুঝল সে যাদের জন্য নিজের জগৎ ত্যাগ করেছে, বিপদের দিনে তারা কেউ তার পাশে নেই। অবশেষে বন্ধুদের কাছ থেকে ধার দেনা করে সে বাবার অপারেশন সম্পন্ন করল। অপারেশন ভালোই ভালোই মিটে গেল, কিন্তু সুমিত শ্বশুরবাড়িতে ফিরতেই আরতি দেবী তাকে বিদ্রূপ করে বললেন, মনে হচ্ছে আমাদের এই রাজপ্রাসাদে থাকার আর ইচ্ছে নেই তোমার। সুমিত কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সুস্মিতা ঘরে এসে ঝগড়া শুরু করল যে সুমিত তার বাবা মায়ের কাছে মাথা নিচু করেছে। সুমিত দীর্ঘশ্বাস ফেলে বলল, সুস্মিতা, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল যে আমি এই বাড়িতে কোনোদিনও আপন হতে পারিনি। এরপর থেকে সুমিতকে পশুর মতো খাটানো শুরু হলো। ঘর মোছা থেকে শুরু করে বাজার করা সব কাজ তাকেই করতে হতো। এক রাতে অমলেন্দুবাবু বললেন, কাল আমার এক বন্ধুর ছেলের বিয়ে, তুমি চালক হয়ে আমাদের নিয়ে যাবে। সুমিত মিনতি করে বলল, কাল আমার অফিসে খুব জরুরি মিটিং আছে। অমলেন্দুবাবু গর্জনে ফেটে পড়ে বললেন, মিটিংয়ের চেয়ে এই বাড়ির হুকুম বেশি জরুরি। সুস্মিতাও তাকে কথা শোনালো। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সুমিত পরের দিন অফিসে না গিয়ে গাড়ি চালালো। তার বস তাকে চূড়ান্ত সতর্কবার্তা দিলেন। সুমিত বুঝতে পারল সে দিন দিন নিজের সত্তা হারিয়ে ফেলছে। অতপর সেই কাল রাতটি এলো, যা সব কিছু থচনচ করে দিল। সুমিতের অফিস থেকে কিছু টাকা চুরি হয়ে গেল এবং রহস্যজনকভাবে সুমিতের ব্যাগে সেই টাকা পাওয়া গেল। সুমিত বারবার বলল যে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেউ তার কথা শুনল না। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। সুমিত বৃদ্ধস্ত অবস্থায় বাড়িতে ফিরে সুস্মিতাকে সব জানালো। সুস্মিতা তাকে শান্ত করার বদলে উল্টে চোর অপবাদ দিল। অমলেন্দুবাবু আর আরতি দেবী তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। সুস্মিতা একবারের জন্য তার স্বামীর হয়ে মুখ খুলল না। সেই রাতে সুমিতের কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সে ফিরে গেল তার বাবা মায়ের পুরনো সেই বাড়িতে। তার মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাবা প্রথমে রাগ করলেও ছেলের এই দুরবস্থা দেখে তাকে বুকে টেনে নিলেন। ভাই বিজয়ও তাকে ক্ষমা করে দিল। পরের কয়েক মাস সুমিত লড়াই করে কাটিয়েছে। রিক্সা চালিয়ে দোকানে কাজ করে সে দিন গুজরান করেছে। 1 বছর পর তদন্তে বেরিয়ে এলো যে সুমিতের এক সহকর্মী হিংসার বশবর্তী হয়ে তাকে ফাঁসিয়েছিল। সুমিত আইনিভাবে নির্দোষ প্রমাণিত হলেও ততদিনে তার সাজানো জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। সুস্মিতাও এর মধ্যে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে দিয়েছিল। বর্তমানে সুমিত আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে। সে একটা ছোট চায়ের দোকান দিয়েছে এবং ধীরে ধীরে তার দিন কাটছে। কিন্তু প্রতি রাতে যখন সে একা থাকে তখন তার সেই ঘরজামাই হওয়ার সিদ্ধান্তের কথা মনে পড়ে। সে বুঝেছে সেদিন সে শুধু নিজের ঘর ছাড়েনি,
বরং নিজের অস্তিত্ব আর সম্মানও বিসর্জন দিয়েছিল। সুমিত এখন সবাইকে একটা কথাই বলে, কাউকে ভালোবাসলে অবশ্যই সম্মান করবে, কিন্তু সেই ভালোবাসার টানে নিজের আত্মসম্মানকে কখনো অন্যের পায়ে সঁপে দিও না। ঘর জামাই হওয়ার খেসারত দিতে গিয়ে সুমিত তার সব কিছু হারিয়েছিল, কিন্তু বিনিময়ে সে এই অমূল্য শিক্ষাটি পেয়েছে যে আত্মসম্মানহীন জীবন পশুর চেয়ে অধম।